বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। ইউরোপ জুড়ে রেকর্ড তাপপ্রবাহে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮ জনে। স্পেন, ফ্রান্স, গ্রিস, ইতালি ও অন্যান্য দেশে জারি হয়েছে রেড অ্যালার্ট। ভয়াবহ দাবানলে পড়ছে বিস্তীর্ণ এলাকা। ইউরোপ জুড়ে আরও ভয়াবহ রূপ নিয়েছে চলমান তাপপ্রবাহ। গরমে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিভিন্ন দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। স্পেনে সবচেয়ে ভয়াবহ অবস্থা। দেশটির কাতালোনিয়া অঞ্চলে জারি করা হয়েছে ঘরবন্দি নির্দেশনা। দাবানলে পুড়ে গেছে প্রায় ৪০ কিলোমিটার এলাকা। প্রাণ গেছে অন্তত ৪ জনের। এদিকে গ্রিসের জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্রিট দ্বীপে বুধবার ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনে বনভূমি পুড়ে গেছে এবং বাড়িঘর হুমকির মুখে পড়েছে। দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অন্তত ৪টি এলাকায় থেকে সরিয়ে নেওয়া হয়। ফ্রান্সে গরমজনিত কারণে মৃত্যু হয়েছে ২ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৩০০ জন। দেশজুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কয়েক দশকের মধ্যে এটি দেশটির সবচেয়ে উষ্ণ জুন মাস। তীব্র দাবদাহে ইতালিতে প্রাণ গেছে আরও ২ জনের। পাশাপাশি জার্মানিতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। সুইজারল্যান্ডে নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু রিঅ্যাক্টর। তাপপ্রবাহের কারণে ইউরোপের একাধিক দেশে সতর্কতা জারি রয়েছে ঝড়, দাবানল ও হিটস্ট্রোকের ব্যাপারে। জাতিসংঘ ও আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের ঘটনা আগামীতেও আরও ঘন ঘন ঘটতে পারে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এই তীব্র গরম আরও কয়েকদিন স্থায়ী হতে পারে ইউরোপ জুড়ে। শামিমা ইসলাম, নাগরিক। ২০ মাস ধরে গাজায় টানা বোমা ফেলা হচ্ছে। পুরো উপত্যকা অবরোধ করে গণহত্যা চলছে। গুলি খেয়ে মরছেন ত্রাণের লাইনে দাঁড়ানো মানুষ। তবুও ফিলিস্তিনিরা দাঁতে দাঁত চেপে গাজা আঁকড়ে আছেন। অন্যদিকে ইরানের পাল্টা আঘাতের পরে ইসরায়েলি ইহুদিরা এখন মরিয়া হয়ে দেশ ছাড়ার পথ খুঁজছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গণহত্যা ও অস্তিত্বের লড়াইয়ে পার্থক্যটা স্পষ্ট। একটি জাতি টিকে থাকতে চায়, আরেকটি রাষ্ট্র তার জনগণকে বাধ্য করছে থাকতে। ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধ টলিয়ে দিয়েছে ইসরায়েলের নাগরিকদের আত্মবিশ্বাসের ভিত। হাজারো ইসরায়েলি প্রাণের নিরাপত্তায় আশাই পালাচ্ছে। দেশ ত্যাগে ইসরায়েলে জাতিগত সংকট তৈরি করছে, কারণ ইহুদি সংখ্যাগরিষ্ঠতা ক্রমেই হুমকির মুখে। ৮ অক্টোবর ২০২৩ থেকে গত অগস্ট পর্যন্ত ইসরায়েলি ৮২,০০০ নাগরিক দেশ ছাড়ে। বেসরকারি হিসেবে সংখ্যাটি ৫ লাখ। লিভিং দ্য কান্ট্রি টুগেদার নামে একটি সংগঠন যুক্তরাষ্ট্রে ১০,০০০ ইসরায়েলিকে স্থানান্তরের পরিকল্পনা করেছে। তবে সরকার বাধ্য করছে ইহুদিদের ইসরায়েলে আটকে রাখার জন্য। দেশ ছাড়তে চাইলে তাদের সরকারি কমিটির অনুমতি নিতে হবে। ফলে ইসরায়েলিদের বিদেশে যাতায়াত প্রায় নিষিদ্ধ। তবে রেস্কিউ ফ্লাইট আর সাগর পথে স্কেপ ফ্লোটিলা তুলে আনছে ইহুদিদের দেশ ছাড়ার চিত্র। আসলে অনেক ইসরায়েলি সম্প্রতি মনে করছে ইসরায়েল টেকসই কোনো দেশ নয়। এখানে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা হয়তো একদিন থাকবে না। তাই তারা নিরাপদ ভবিষ্যতের জন্য অন্য দেশে যেতে চাইছেন। অন্যদিকে গাজায় পরিস্থিতি একেবারেই উল্টো। ইসরায়েলের ধারণা ছিল তারা নিশ্চিহ্ন হয়ে যাবে বা পালিয়ে যাবে, কিন্তু তেমন কিছুই হয়নি। গাজায় কোনো পরাশক্তির সহায়তা নেই। খাবার, ওষুধ, চিকিৎসা কোনো কিছু নেই। প্রতিদিন মৃত্যুর ঝুঁকি। তবুও ফিলিস্তিনিরা জন্মভূমি ছাড়ছেন না। যারা দেশ ছেড়েছেন তারাও নিজ ভূমিতে ফেরার আকাঙ্ক্ষা ধরে রেখেছেন। মুনিয়া জুথি, নাগরিক। ইসরায়েলি হামলার পর হরমুজ প্রণালী বন্ধের প্রস্তুতি নিয়েছিল ইরান, এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। বিষয়টি নিয়ে বিশ্লেষণ করছে আন্তর্জাতিক মহল।
ইসরায়েলের ১৩ জুনের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে ফের ছড়ায় উত্তেজনা। রয়টার্স জানিয়েছে ওই হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালী বন্ধের সরাসরি প্রস্তুতি নিয়েছিল ইরান। মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে পারস্য উপসাগরে নিজেদের নৌবহরে মাইন লোড করে ইরান। যদিও বাস্তবে মাইন বসানো হয়নি, তবে ইরান ছিল সম্পূর্ণ প্রস্তুত। বিশ্বের মোট জ্বালানির প্রায় 20% পরিবাহিত হয় এই প্রণালী দিয়ে। ফলে এটি বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারত। মার্কিন কর্মকর্তারা বলেছেন, এটি কৌশলগত বার্তা নাকি যুদ্ধের প্রস্তুতি তা নিশ্চিত নয়, তবে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। রুশ সংবাদ মাধ্যম RT জানিয়েছে, ইরান এই সংঘর্ষকে চূড়ান্ত যুদ্ধ হিসেবেই দেখছে। তাদের মতে তেহরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা আয়রন ডোমও ঠেকাতে পারবে না। এদিকে তেহরান বলছে এখন তারা আরও প্রস্তুত। অভ্যন্তরীণভাবে এখন সর্বোচ্চ জনসমর্থন পাচ্ছে সরকার। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়লে বৈশ্বিক অর্থনীতি ভয়াবহ ধাক্কা খেতে পারে, আর ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে তা হতে পারে ইতিহাসের অন্যতম ভয়াবহ সংঘর্ষ। ইসরায়েলের হামলায় ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়। নিহত হন উচ্চপদস্থ সেনা ও বিজ্ঞানীরা। শাশ্বতী সরকার, নাগরিক। নিউ ইয়র্ক শহরের মেয়র প্রার্থী জোহরান মামদানিকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন বিতর্ক। তার নাগরিকত্ব বাতিলের সম্ভাবনার কথা বলছে ট্রাম্প প্রশাসন। মূলত অভিবাসন ও মুসলিম পরিচিতি ঘিরেই শুরু হয়েছে এই বিতর্ক। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট পার্টির মেয়র প্রার্থী জোহরান মামদানি। ৩৩ বছর বয়সী মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন। তার মা ভারতীয় বংশোদ্ভূত। তিনি ২০১৮ সালে মার্কিন নাগরিক হন। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে স্পষ্টভাবে কথা বলায় তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন। এরপরই তার সেই নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলেছে ট্রাম্প প্রশাসন। অভিযোগ, তিনি নাগরিকত্ব গ্রহণের সময় সন্ত্রাসবাদের সমর্থনের তথ্য গোপন করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে মামদানি লিখেছেন, তাকে গ্রেফতার, নাগরিকত্ব বাতিল, ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে, কারণ তিনি IS এজেন্টদের অন্যায় বহিষ্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে মামদানির মুসলিম পরিচিতিকে ঘিরেও চলছে একের পর এক ইসলাম বিদ্বেষী আক্রমণ। রিপাবলিকান আইন প্রণেতারা তাকে ইহুদি বিদ্বেষী ও কমিউনিস্ট বলেও আক্রমণ করেছেন। এ নিয়ে ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি বলেন, নাগরিকত্ব বাতিলের দাবি জাতি বিদ্বেষী বাজে কথা। মামদানির জয়ের কারণ, তিনি শ্রমজীবীদের পক্ষে কথা বলেছেন। এটাই ট্রাম্পপন্থীদের কাছে হুমকি। যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতির উত্তাপের মধ্যে মামদানি ইস্যু সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠছে, এই বিতর্ক কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি জাতীয় নিরাপত্তার প্রশ্নে সতর্কতা? সময় বলে দেবে উত্তর। যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতির উত্তাপের মধ্যে মামদানি ইস্যু সামনে আসায় নতুন করে প্রশ্ন উঠছে, এই বিতর্ক কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি জাতীয় নিরাপত্তা প্রশ্নে সতর্কতা? সময় বলে দেবে উত্তর। সানি আহমেদ, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।